আমরা চ্যাপ্টার 1 এর অলমোস্ট 20 পর্যন্ত স্লাইড দেখেছিলাম, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, আমরা ক্লাসটা একটু রিভিউ করি। ওই যে আমি যেটা বলেছিলাম যে আমাদের বোনাস মার্কিং রাউন্ড একটা, ঠিক আছে? কন বানেগা কারোর প্রতি, এখন এই গেমটা খেলবো। তো আচ্ছা, শুরু থেকে একটু রিভিউ করা, সবার জন্য রিভিউ হয়ে যাবে, প্লাস আপনারা যারা বোনাস মার্কিং এর জন্য আছেন দাবিদার তারা নাম্বার পেয়ে যাবেন। তো সবাই রেডি? ম্যাম রেডি, কিন্তু মানসিকভাবে একটু কম। আচ্ছা, সমস্যা নেই, আমরা এটার মধ্যে তো আপনার মাইনাস মার্কিং নেই, হয়তো নাই যে আপনাদের নাম্বার কাটা যাবে, কিন্তু যদি আপনারা পারেন তাহলে আপনাদের জন্য বোনাস, ঠিক না? আচ্ছা ঠিক আছে, তাহলে সবার আগে আমরা শুরু করি। ওএস এর কথা মনে আছে? ওএস কি? ম্যাম অপারেটিং সিস্টেম। হ্যাঁ, সেটা তো আমি জানি। ওএস আসলে কি, মানে ডেফিনেশনটা কি? মানে ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে সমন্বয়। ইস, এটা বলতে নিলে দুইজন প্রত্যেকবারই বলে দেয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ইউজার এই এবং একটা হার্ডওয়্যারের জিনিসের মধ্যে দুজন অ্যান্সার দিয়ে দেয়। ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে। হ্যাঁ, সবাই থাকেন, কে কখন কোটিপতি হয়ে যান বলা যায় না। আচ্ছা ঠিক আছে, আমাদের অপারেটিং সিস্টেমের গোলগুলো মনে আছে? যে আসলে অপারেটিং সিস্টেম কি কি কাজ, মানে লক্ষ্য ছিল বা গোল ছিল তার? যে প্রবলেমগুলো সলভ করা, তারপর এফিশিয়েন্টলি ইউজ করা সিপিইউ কে। আচ্ছা, কম্পিউটারের 4টা পার্ট, এগুলো তো আমরা দেখেছি। অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা কি? আচ্ছা, আফটার দ্যাট কার্নেলটা কার কার খেয়াল আছে বলেন তো? কার্নেল হচ্ছে অ্যাপ্লিকেশন এবং হার্ডওয়্যারের মধ্যে ইন্টারমিডিয়েট হিসেবে। হ্যাঁ, হার্ডওয়্যার আর অ্যাপ্লিকেশনের মাঝে মানে ইন্টারফেস হিসেবে কাজ করছে, রাইট? ওকে, দেন ফার্মারটা খেয়াল আছে? ফার্মারটা কি ছিল? ম্যাম র্যাম এন্ড ইপি রম এই রিলেটেড কিছু একটা, রম এন্ড ইপি রম এই রিলেটেড কিছু একটা ম্যাম, যেটা টিপিক্যালি না না, স্টোর হিসেবে ইউজ হয়। মানে টিপিক্যালি স্টোর আচ্ছা বলতে আচ্ছা, মানে কিছু সময়ের জন্য যেখানে স্টোর করে রাখা হয়। না না, আসলে ফার্মারটা হচ্ছে ম্যাম আপনার অনেকগুলো ইনস্ট্রাকশনের সমন্বয় হয়, মানে আমার অনেকগুলো ইনস্ট্রাকশন দেয়া থাকে। সাপোজ আমার একটা আর কি মানে অপারেটিং সিস্টেমের জন্য যে মানে কিছু কাজ করবে নির্দিষ্ট, ওটার কি আপনার মানে ফার্মের মধ্যে কম্পিউটার এবং কোটা আপনার সফটওয়্যারের মাঝে কোড ম্যাম করা। যে লেভেলটা থাকে আর কি, এটাই ম্যাম ফার্মার। আচ্ছা, ফার্মারটা নিয়ে আমি বলি আরেকবার। আপনার কিছু নেসেসারি ইনস্ট্রাকশন দেয়, যেটার মাধ্যমে কি হয় যে একটা সফটওয়্যার কিভাবে হার্ডওয়্যার ভেতরে প্রোগ্রাম হবে সেই কাজটা করে, ঠিক আছে? এর জন্য যে ইনস্ট্রাকশন গুলো দরকার সেটা দেয়, যে একটা সফটওয়্যার কিভাবে একটা হার্ডওয়্যারের মধ্যে প্রোগ্রাম হবে, এর জন্য যে নেসেসারি ইনস্ট্রাকশনটা সেটা ফার্মওয়্যারের মাধ্যমে হয়, ঠিক আছে? জি ম্যাম, আচ্ছা, তার সবাই মানে হাজার মোটামুটি, কথা হয়ে হ্যাঁ গেছে। জি ম্যাম, হ্যাঁ, লাখ না এই ওই তো হাজার। এই তো এক্স্যাক্টলি। আস্তে আস্তে কোন বানেগা কারোর প্রতি। আচ্ছা, দেন বলেন তো এক্সেপশন বা ট্র্যাপ কখন হয়? স্লাইড দেখে না, এক্সেপশন বা ট্র্যাপটা কখন হয় আসলে? মানে ইউজার রিকোয়েস্টটা যখন এরর দেয়। নরমালি এটা একটা সফটওয়্যার জেনারেটেড, ঠিক আছে? সফটওয়্যার জেনারেটেড ইন্টারাপ্টের জন্য আপনার ট্র্যাপ বা এক্সেপশনটা হয়। এছাড়া ইউজার রিকোয়েস্ট তো আছে। ওকে, আচ্ছা, পোলিং আর ভেক্টরের মধ্যে পার্থক্যটা খেয়াল আছে? পোলিং এন্ড ভেক্টর, নোবেল লাখপতি হওয়ার চান্স ছিল কিন্তু। আচ্ছা,
পোলিং ভেক্টরটা হচ্ছে আপনার আসলে জানে না যে তার কোন আইও ডিভাইসের হেল্পটা দরকার, তো সে এই জন্য সব ডিভাইসকেই আপনার মেসেজ সেন্ড করে। অন্যদিকে ভেক্টরটা জানে যে আসলে তার কোন নির্দিষ্ট আইও ডিভাইসের হেল্পটা দরকার, তো সে ওই নির্দিষ্ট ডিভাইসকেই আপনার সিগন্যালটা পাঠায়। ঠিক আছে, এই দুটা হচ্ছে মেইন ডিফারেন্স। ব্যাক সিস্টেম। আচ্ছা, মাল্টি প্রোগ্রামিং আর মাল্টিটাস্কিং বলেন তো, এটা জি ম্যাম। অনেকবার বলছি। হ্যাঁ বলেন। ম্যাম মাল্টি প্রোগ্রামিং হচ্ছে আগের ক্লাসে যেটা বলছিলাম ওইটাই বলি ম্যাম, ওটা তো ঠিক ছিল। আচ্ছা, বলেন। ম্যাম মাল্টি প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটারে অনেকগুলো ডিরেকশন দেওয়া যে কাজগুলো একসাথে করে আর কি ম্যাম, সেটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। মাল্টিটাস্কিং। আর মাল্টিটাস্কিং ম্যাম যখন অনেকগুলো কাজ একসাথে করা হয় সেটা হচ্ছে মাল্টিটাস্কিং। আচ্ছা, আর কেউ? এনিওয়ান? লাখপতি হওয়ার সুযোগ, বলেন। টিক টিক 1, টিক টিক 2, টিক টিক 3, আচ্ছা, ম্যাম রেসপন্সটা মিনিমাইজ করে একটা বলছিলেন এই টাইপের কিছু একটা। টিক টিক হ্যাঁ 4। হ্যাঁ হ্যাঁ, আপনি কাছাকাছি গেছেন, বলেন। আর এক এক আছে কিন্তু হ্যাঁ, তারপরে রেসপন্সটা কমায়, রেসপন্স টাইমটা কমায় হচ্ছে আপনার মাল্টিটাস্কিংটা। ঠিক আছে, আর প্রোগ্রাম সিপিইউ কে অলওয়েজ ম্যাক্সিমাম ইউজ করে আর হচ্ছে ওইটা হলো মাল্টি মানে ম্যাক্সিমাম প্রোগ্রামিং। প্রসেসরের কথা যে বলছিলেন ওইটা, আর মাল্টিটাস্কিং হলো রেসপন্সটা যে কম হয়। এক্স্যাক্টলি। ঠিক আছে, তো মাল্টি প্রোগ্রামিংটা হচ্ছে যে আমার ম্যাক্সিমাইজ করা হয় প্রসেসরের ইউজটা, টাস্কিংটা হচ্ছে মিনিমাইজ করা হবে রেসপন্স টাইমটা। জি ম্যাম। ওকে, আচ্ছা, মোটামুটি এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আপনাদের গেম শেষ, এখন আমরা আবার পড়ায় ব্যাক করি। তো আজকে আমরা দেখব হচ্ছে ডুয়েল মোড সম্পর্কে জানবো, আর এর ডিটেলস আরো কিছু দেখবো। আচ্ছা, ইন্টারাপ্ট ড্রাইভেন বাই হার্ডওয়্যার এর মানে কি বোঝাচ্ছে এই লাইনটা দিয়ে? যে আপনার ইন্টারাপ্ট গুলা যে হয়, এটা হয় কেন? যে আমার কোনো হার্ডওয়্যারের দরকার, ঠিক আছে, বা হার্ডওয়্যার ইউজারের কোনো রিকোয়েস্টে। তো নর্মালি আমার কোনো আইও ডিভাইসকে সিগন্যাল পাঠায়, সেই সিগন্যাল অনুযায়ী আইও ডিভাইস যখন অ্যাকশন নেয় তখন এই ইন্টারাপ্টটা আসলে হ্যান্ডেল হয়। এই কথাটা দিয়ে এই জিনিসটাই বোঝানো হয়েছে। এই ছাড়া আমার সফটওয়্যার ইরোর অথবা রিকোয়েস্টের কারণে কিছু এক্সেপশন বা ট্র্যাপ ক্রিয়েট হয়। আচ্ছা, এক্সেপশন আর ট্র্যাপ এরা হচ্ছে ধরেন আপন ভাই আর চাচাতো ভাই, মানে খুবই ক্লোজ, তেমন কোনো পার্থক্য নাই। ইভেন ট্র্যাপ হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সেপশন। আমি কথাটা কি বলছি বুঝতে পারছেন? ট্র্যাপটা হচ্ছে একটা টাইপ এক্সেপশনের। এক্সেপশনটা হচ্ছে যখন আপনার কোনো প্রোগ্রামে ডিভিশন বাই জিরো হয়, অথবা কোনো পেজ ফল্ট হচ্ছে, এছাড়া ধরেন ইন্টারনাল কোনো মেশিনের ফল্ট হচ্ছে, এইসব কারণবশত আমার নর্মালি এক্সেপশনটা তৈরি হয়। তো এই এক্সেপশনটা হওয়ার কারণে যখন আপনার প্রসেসর ডিটেক্ট করে যে এখানে কোনো প্রবলেম এসেছে যে এক্সেপশনের কারণে, তখন সেই অনুযায়ী আবার ইনস্ট্রাকশন দিয়ে এই এররটাকে হ্যান্ডেল করা হয়। অন দ্য আদার হ্যান্ড ট্র্যাপ হচ্ছে আপনার, এটাও একটা কাইন্ড অফ এক্সেপশন, যেটা কি করে ইমিডিয়েটলি আপনার রিপোর্ট করে যে আসলে আমার এরকম প্রবলেম হয়েছে, তো সেই অনুযায়ী এক্সিকিউশন হয়। কিন্তু এটার একটা সুবিধা হচ্ছে যে এটা মধ্যে প্রোগ্রামের কোনো লস হয় না, প্রোগ্রাম কন্টিনিউটি লস হয় না, এটা প্রোগ্রামটা চলতে থাকে, সাথে এটা ইনস্ট্রাকশনটাও নিতে থাকে। আমার কথাটা কি বুঝেছেন এক্সেপশন আর ট্র্যাপেরটা? ম্যাম কি জিজ্ঞেস বললাম ম্যাম আরেকবার রিপিট করেন। ম্যাম এক্সেপশন আর ট্র্যাপের যদি কোনো একটা এক্সাম্পল দেওয়া যেত তাহলে ভালো হতো, মানে ক্লিয়ার হতো আচ্ছা ব্যাপারটা। আচ্ছা, ঠিক আছে, আমি এক্সেপশন আর ট্র্যাপটা আরেকবার বলি। দেখেন, এক্সেপশনটা হচ্ছে আপনার নরমাল, এক্সেপশন আর ট্র্যাপ দুটোটাই আপনার সফটওয়্যার জেনারেটর হতে পারে, ইউজারের জন্য হতে পারে। তো নরমালি সফটওয়্যার জেনারেটরের কারণেই বেশি এক্সেপশনটা হয়। যেমন ধরেন আপনার কোনো কাজ করতেছেন, কোনো কাজ চলতেছে, আপনার প্রসেসিং এ চলতেছে, কিন্তু সেটার মধ্যে একটা ইনফিনিট লুপ চলে আসলো, অথবা ডিভিশন বাই জিরো চলে আসলো। ঠিক আছে, ডিভিশন বাই জিরো মানে কি? এটা অবশ্যই একটা ইরর, কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করা। তো সেক্ষেত্রে একটা এক্সেপশন ক্রিয়েট হয়। তো এই এক্সেপশনটা ডিটেক্ট হওয়ার পরই সেই অনুযায়ী আপনার নেসেসারি ইনস্ট্রাকশন দেওয়া হয়, কিন্তু এটা ওই পর্যন্ত কাজটা স্টপ থাকে যতক্ষণ ইনস্ট্রাকশনটা দিতে থাকে। তো এই এক্সেপশনটা ক্রিয়েট হওয়ার কারণগুলো হচ্ছে, যেমন ধরেন পেজ ফল্টের জন্য হতে পারে। পেজের ব্যাপারে আমরা আরো নেক্সট স্লাইডগুলোতে দেখব।
তারপরে ইন্টারনাল মেশিনের প্রবলেমের কারণে অনেক সময় এক্সেপশনটা হয়। আচ্ছা, এবার ট্র্যাপের কথাটা আসি। ট্র্যাপ আর এক্সেপশন যেটা বললাম যে আপন ভাই আর চাচাতো ভাই খুবই ক্লোজ একজন আরেকজনের সাথে। এক্সেপশনের যে কোয়ালিটি আছে ট্র্যাপের মধ্যে ওই কোয়ালিটিটা আসবে স্বাভাবিক, যেহেতু এটা একটা টাইপ। বাট এখানে একটা কাজ হচ্ছে যে ট্র্যাপ ইমিডিয়েটলি আপনার নোটিশ পাঠায় যে আসলে তার এক্সিকিউশনে কি ধরনের প্রবলেম হয়েছে, এবং সে ওই অনুযায়ী কাজটা করতে থাকে। ধরেন আপনার একটা প্রোগ্রাম রান করতেছে, ঠিক আছে, তো এর মধ্যে একটা ইন্টারাপ্ট আসলো। তো ইন্টারাপ্ট আসার ফলে কি হচ্ছে, আপনার এই কাজটার মধ্যে প্রসেসিংটা আপনার একদম অফ হয়ে যাবে না, ঠিক আছে, এটা টু বি কন্টিনিউড থাকবে। যখনই আবার এক্সটেনশনটা আপনার ইন্টারাপ্টটা হ্যান্ডেল করবে, তখন এটা আবার এক্সিকিউশন করা শুরু করে দেবে। মানে এখানে আপনার প্রসেসটা লস হওয়ার কোনো চান্স নেই এই ট্র্যাপের মধ্যে। এক্সেপশনের ক্ষেত্রে এমন হতে পারে যে আপনার প্রসেসটা থেমে যেতে পারে, ঠিক আছে, কিন্তু ট্র্যাপের ক্ষেত্রে এই কাজটা হবে না। ব্যাপারটা এবার ক্লিয়ার হয়েছে? তো ট্র্যাপ আর এক্সেপশনের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। যদি বলে ডিভিশন বাই জিরো বা রিকোয়েস্ট ফর অপারেটিং সিস্টেম ডিভাইস, তখন ডিভিশন বাই জিরো বললে এটা এক্সেপশন নরমালি, ঠিক আছে। এছাড়া আপনার ইনফিনিটি লুপ, তারপরে মডিফাইং ইচ আদার অপারেটিং সিস্টেম, প্রসেসের মডিফাইং এর জন্য তখনও অনেক সময় ট্র্যাপ, তখন হচ্ছে জেনারেট হয় ট্র্যাপ। আচ্ছা, এবার আমরা একটা যে ইম্পর্টেন্ট টপিকটা পড়বো সেটা হচ্ছে ডুয়েল মোড। এই টপিকটা সবাই খুবই ক্লিয়ারলি বোঝেন। আমরা অপারেটিং সিস্টেমে যখন কোনো কাজ করি তখন এটা দুইটা মোডে কাজ করে, একটা হচ্ছে ইউজার মোড, একটা হচ্ছে কার্নেল মোড। আমার ইউজার মোডের মধ্যে কি আছে, আপনার ইউজার ইন্টারফেস আছে, প্যাচ আছে। তো আমরা নর্মালি একটা যেমন কোনো বাটন নর্মালি একটা ইউজার ইন্টারফেসে কি কি থাকে, যেমন কোনো একটা ফাইল আপনাকে শো করতে, সেটা আপনি অন করতেছেন বা ওপেন করতেছেন। তো এই ধরনের কাজগুলো কি হয়, ইউজার মোডে করা হয়। এখন ইউজার মোডের সাথে আপনার হার্ডওয়্যার বা আইও ডিভাইসের ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, ডিরেক্টলি তারা অ্যাক্সেস করতে পারে না, কোনো ডিরেক্ট সম্পর্ক নেই হার্ডওয়্যারের সাথে অথবা আপনার কোনো আইও ডিভাইসের সাথে, অথবা কোনো এক্সিকিউশন করার পাওয়ারও তার মধ্যে নেই, ইউজার মোডের মধ্যে নেই। এই কাজগুলো করার জন্য তখন কি করতে হয়, ইউজার মোড থেকে আমার কার্নেল মোডে যেতে হয়। ধরেন একটা প্রোগ্রাম রান করছে, এখন আমি কি করব, এই প্রোগ্রামের মধ্যে কোনো একটা ইন্টারাপ্ট আসলো বা আমার এক্সিকিউট করা দরকার পড়লো, ইনস্টল করা দরকার পড়লো, তখন আমি সেটা কি করব, কার্নেল মোডে যাব। কেন? আমার সেখানে আইও ডিভাইসের হেল্প লাগবে, মেমোরি হেল্প লাগবে, যেটা কার্নেল মোডের সাথে ডিরেক্টলি অ্যাডজাস্ট করা। যখন আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি আবার কি করব, কার্নেল মোড থেকে ইউজার মোডে আবার ব্যাক করব। কথাটা বুঝছেন আপনারা? ইউজার মোড আর কার্নেল মোডের কথাটা দেখেন আর একটু ক্লিয়ার হন। দিলে হয় না, এই যে দেখাচ্ছে, এই দেখেন, মনে করেন এই যে ইউজার মোড আর এই হচ্ছে কার্নেল মোড। দেখেন ইউজার মোডে কোনো একটা প্রোগ্রাম চলছে, ধরেন আপনি কোনো একটা ফাইল ইনস্টল করবেন, ঠিক আছে। তো ফাইল ইনস্টল করার জন্য কি করতে হয়, প্রথমে দিতে হয় না যে স্টার্ট বা ওপেন দিস ফাইল বা কিছু, তখন এই ধরনের কাজ করতেছে। এখন একটা ইন্টারাপ্ট আসলো যে আপনার এখন এটা ইনস্টল করতে হবে। আপনারা ইনস্টল কোথায় করেন, স্বাভাবিক মেমোরিতে করেন, কিন্তু ইউজারের সাথে কি মেমোরির কোনো কানেকশন আছে? নাই। ইউজারের সাথে হার্ডওয়্যারের কোনো কানেকশন, ডিরেক্ট কানেকশন নাই। তখন আমি কি করব, সিস্টেম কলের মাধ্যমে, সিস্টেম কল, এখন মনে রাখেন একটা কল, ঠিক আছে। তো সিস্টেম কলের মাধ্যমে আমি ইউজার মোড থেকে কার্নেল মোডে যাব, গেলাম। এখন আমার যেই ধরনের আমার কাজ দরকার, যেমন আমার মেমোরি অ্যাক্সেস দরকার, মেমোরি থেকে অ্যাক্সেস নিব, হার্ডওয়্যারের দরকার সেটা নিব, আমার ইন্টারাপ্ট হ্যান্ডেল করা দরকার সেটা করব, আমার যাবতীয় যেই কাজ দরকার বটম লেভেলের সব কাজ আমি কার্নেল মোডে করব। করা শেষ, এবার আমার কাজটা করছি, করা শেষ। এবার আমি আবার কি করব, ইউজার মোডে ব্যাক করব। ইউজার মোডে ব্যাক করলে তখন আপনার আবার ইউজার ইন্টারফেসে ওই যে কাজটা সম্পন্ন হয়েছে সেটা আবার দেখতে পান। তো এভাবে করে আমরা ইউজার আর কার্নেল মোডের মাধ্যমে কোনো কাজ নরমালি করে থাকি। ম্যাম তাহলে আমাদের ইউজার মোডটা কি নরমালি আমাদের ইনপুট আউটপুটের ব্যাপারটা হ্যান্ডেল মানে করে, আমরা আর আমরা আমাদের সবকিছু প্রসেসিং এর কাজটা সব কার্নেল মোড হ্যান্ডেল করে। এক্স্যাক্টলি, ঠিক আছে। এখন আপনার প্রোগ্রামটা আসলে কোন মোডে আছে এটা এখন সিপিইউ কিভাবে বুঝবে, ইউজার মোডে আছে না কার্নেল মোডে আছে? এই বোঝার জন্য আমরা একটা মোড বিট ইউজ করি। যখন মোড বিট 1 থাকে তখন এর মানে কি আমরা এখন আছি ইউজার মোডে, আর যখন মোড বিট 0 থাকে তখন আমরা আছি কার্নেল মোডে। দেখেন যখন প্রসেসটা কাজ করছে, এক্সিকিউট করছে, এখন কল করলো যে কোন একটা ইন্টারাপ্ট আসছে, এই জন্য কল করলো যে না আমার এখন কার্নেল মোডে যেতে হবে, তখন আপনার মোড বিটটা 0 হয়ে গেল।
এরপর যখন আপনার কাজটা শেষ তখন আবার মোড বিট 1 হয়ে যাবে, 1 হয়ে যে ইউজার মোডে চলে যাবে। এর মাধ্যমে সিপিইউ কি বুঝতে পারবে যে আসলে আপনার প্রোগ্রামটা কোন মোডে আছে। নরমালি সিপিইউ নিজের মতো নিজের মোডটা চেঞ্জ করে না, এটা চেঞ্জ করে তখনই যখন আপনার দরকার পড়বে, ধরেন ইন্টারাপ্ট হলো কোনো কারণে বা এক্সিকিউশন করার দরকার হলো, তখন এই বিটটা চেঞ্জ হয়। এই হচ্ছে মোড বিটের কথা। মোড বিট নরমালি 1 হয় ইউজারের জন্য আর 0 হয় কার্নেল মোডের জন্য। তো আমরা বটম লেভেলের কাজ, আসলে মেইন কাজটা করতেছি কিন্তু কার্নেল মোড। যত বটম লেভেলের কাজ আছে সবকিছুই কিন্তু কার্নেল মোড দ্বারা আমার হচ্ছে। এখন কথা হতে পারে যে আসলে আমার ইউজার মোডের তাহলে দরকারটা কি, সবই তো আমি কার্নেল মোডে করতেছি। এখন আপনি ধরেন আপনি একটা কাজ যদি ভাগ করে দেন, সেই কাজটা যতটা সুন্দরভাবে হবে যে এক একজন এক একটা কাজ করবে। যেমন আমি একটা অ্যাসাইনমেন্ট করলাম, অ্যাসাইনমেন্টের ফার্স্ট কোশ্চেনটা উনি সলভ করবে, সেকেন্ডটা উনি, থার্ডটা উনি আরেকজন সলভ করবে। তিনজনে মিলে কাজটা করলেন, যে যার মতো বেস্ট ট্রাই করে কাজটা সম্পন্ন করলো। এখন আমি তিনোটা কোশ্চেন একজনকে লিখতে দিব, তাহলে তার উপর কি প্রেশার পড়বে, সে দেখা যাবে একটা কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেন মিলিয়ে ফেলবে। এই কাজটাই সেম হয়ে যায় আপনার অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে। এখন আমার যদি ইউজার মোড আর কার্নেল মোড দুইটা না থাকতো তখন কি হতো, আমার অপারেটিং সিস্টেমটা হয়তো, আমার কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম, বোঝা যাচ্ছে। আমার অপারেটিং সিস্টেমটা কি হতো হয়তো, মানে সোজা কথা ধ্বংস হয়ে যেত। ঠিক আছে। সেকেন্ড একটা জিনিস যে আপনার একটা প্রোগ্রাম যেটা রান করতেছে, এই প্রোগ্রামে ইনফরমেশন গুলো বাকি প্রোগ্রামেও রান করতেছে, এমন অবস্থা, মানে হজবরল একটা অবস্থা হয়ে যেত। এই কারণবশত নরমালি এই দুইটা মোড দিয়ে কাজ করা হয়, যে কোনো ধরনের এক্সিকিউশনের কাজ করা হয়। আচ্ছা, দেখেন এখানেও জিনিসটা লেখা আছে যে টাইমার টু ইন্টারাপ্ট ইনফিনিটি লুপ। ধরেন কোন একটা ইন্টারাপ্ট আসলো, ইনফিনিটি লুপ, এটা একটা এক্সেপশন। তো কি হয় যে একটা স্পেসিফিক পিরিয়ড থাকে, তারপর আমার ডিক্রিমেন্ট হয়, এই যে ডিক্রিমেন্ট হয়েছে, আগে 1 ছিল এখন 0 হয়ে গেছে। তারপর ইন্টারাপ্টটা হ্যান্ডেল হলো, ইন্টারাপ্টটা হ্যান্ডেল হয়ে গেল। সেট আপ দ্য বিফোর শিডিউলিং প্রসেস টু রিগেইন দ্য কন্ট্রোল। আবার আগের কাছে মানে ইউজারের কাছে চলে যাবে, সে তখন আবার কন্ট্রোলটা পেয়ে যাবে সেই প্রোগ্রামে। এটাই হচ্ছে ইউজার আর কার্নেল মোডের মধ্যে সম্পর্ক, আর এরা একজন আরেকজনের উপর নির্ভরশীল। কারণ কার্নেল মোড না থাকলে আসলে কোনো প্রোগ্রাম এক্সিকিউশন করা সম্ভব হচ্ছে না, আর ইউজার মোড না থাকলে আসলে কার্নেল মোডের কোনো কাজই করা হতো না। আচ্ছা বলেন এবার কার কি কোশ্চেন এটার ব্যাপারে? এর ব্যাপারে কোশ্চেন থাকাটা ম্যাম স্বাভাবিক। ইন্টারাপ্টটা কি প্রসেসে হ্যান্ডেল হচ্ছে? না না না, ইন্টারাপ্টটা হ্যান্ডেল হচ্ছে কার্নেলে। মানে ইন্টারাপ্ট হয় হচ্ছে ইউজারে এসে, কিন্তু হ্যান্ডেল করে হচ্ছে কার্নেল। সবকিছুতে হ্যান্ডেল করতেছে কার্নেল। জি জি, কারণ আমার কার্নেলের সাথে বললাম যে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস আছে, তারপরে আপনার হার্ডওয়্যারের অ্যাক্সেস আছে, আইও ডিভাইসের, মানে যত ধরনের অ্যাক্সেস যার যার সাথে আছে সবার সাথে কার্নেলের সম্পর্ক ভালো। ঠিক আছে, কিন্তু ইউজারের সম্পর্ক ভালো না। ইউজারের সাথে কারণ নেই, উনি একক পরিবার, ওনারা যৌথ পরিবার। আচ্ছা তারপরে বলেন আর কার কি কোশ্চেন আছে? সবাই যদি ক্লিয়ার হন তো আমরা নেক্সট ম্যাম স্লাইডে আমরা কি সামনে যে আরো পড়বো যে কার্নেল মোডটা ইন্টারাপ্টটাকে কিভাবে হ্যান্ডেল করে? এটা খুব একটা দরকার পড়বে না, কারণ আপনার ইন্টারাপ্ট তো অনেক ধরনের আছে। ঠিক আছে, তো এত কিছু আসলে পড়ে সম্ভব না। আপনারা জাস্ট নরমালি জানেন যে ইন্টারাপ্টে আসে, আমরা নরমালি কার্নেল মোডে যাই। তো ইন্টারাপ্টের অনেক প্রকার ভেদ আছে, যেমন আপনারা এখানে দেখছেন পোলার আর ভেক্টর, এছাড়াও প্রচুর ইন্টারাপ্ট আছে। তো কিভাবে হ্যান্ডেল হয় এটা এত ডিটেলসে আমরা মানে এই সিলেবাসে নেই আপাতত আপনাদের জন্য। ওকে ম্যাম। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, দেখেন এখানে অনেক ইনফরমেশনই দেওয়া নাই। ঠিক আছে, নরমালি স্লাইডের মধ্যে অনেক কিছু দেওয়া থাকে না। তো আমি নরমালি আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে, বোঝার খাতিরে, সবকিছুর জন্যই আমি নরমালি এগুলো বের করে আপনাদের প্রেজেন্ট করি, যাতে আপনারা পুরোটা ক্লিয়ার হন। যেমন ধরেন আমি যখন লিনাক্সের মানে অপারেটিং সিস্টেমের কোর্সটা করছিলাম, সত্যি কথা বলতে আমি মানে লিনাক্স, উইন্ডোজ এগুলোর খুব একটা পার্থক্য আমি বুঝতাম না। ঠিক আছে, আমার নিজের খুঁজে বের করতে হচ্ছে। কারণ অনেক সময় দেখা যায় যে ক্লাসে পড়ানো দরকার পড়ে যায়, আপনি অন্যান্য সেকশনে খবর নিয়ে দেখতে পারেন যে এরকম। তো আমি ড্যাফোডিলের স্টুডেন্টদের দেখে ওই ব্যথাটা বুঝতে পারছি, দেখে আপনাদের কাছে একটু বেশি এক্সপ্লেইন করি। তো সবই যে পরীক্ষা আসবে এমন কোনো কথা নাই, জাস্ট আপনাদের বেসিকটা একদম ক্লিয়ার থাকলো। সো সামহাউ যদি কখনো কেউ কোশ্চেন করে আপনারা অ্যান্সারটা দিতে পারবেন। ওয়েল, এখন আমরা পড়বো ক্লাউড কম্পিউটিং।
তো ক্লাউড কম্পিউটিংটার ব্যাপারে একটু বলেন তো, কেউ যদি কোনো আইডিয়া থাকে। ওয়েল আচ্ছা আমি বলি। কম্পিউটিং বলতে মেইনলি আমরা যেটা বুঝি হচ্ছে যে আমাদের ইনফরমেশন বা ফাইল সবকিছু যেটা আমরা অনলাইনে হ্যাঁ 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 আপনি হচ্ছে বলেন। অনলাইনে যে কোশ্চেনটা যদি আবার বলতেন। কাজগুলো সব করে থাকি ক্লাউড আমরা কম্পিউটিং বলতে কি বোঝায় এটা বলেছে। আমরা যে জিনিসগুলো স্টোর করি মানে আমাদের পিসিতে র্যামে বা মেমোরিতে, সেই জিনিসগুলো যখন আমরা কাজ করে অনলাইনে করি, তো তখন হ্যাঁ যে ভার্চুয়াল মেমোরিটা আমরা ইউজ করি সেটা আর কি ম্যাম ক্লাউড কম্পিউটিং। এক্স্যাক্টলি। আমার ক্লাউড কম্পিউটিং ডেফিনেশন যদি আমাকে দিতে বলেন তো আমি সিম্পলি একটা ডেফিনেশন দিতে পারি যে যার কম্পিউটার আছে আর ইন্টারনেট আছে এবং সে কোনো কিছু শেয়ার করতে পারে। শেয়ার করতে বলতে আপনি মেসেজ সেন্ড করতে পারেন, রিসিভ করতে পারেন বা কোনো কিছু শেয়ার করতে পারেন, সেটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। সেখানে আপনি কি করতে পারবেন, আপনার যা যা ইচ্ছা সব স্টোর করে রাখতে পারবেন, সেখান থেকে আবার কারোর সাথে শেয়ার করতে পারবেন, আপনি মেসেজ রিসিভ করতে পারবেন। এই টোটাল জিনিসটাই হচ্ছে আপনার ক্লাউড কম্পিউটিং। আমার ক্লাউড কম্পিউটিং এর একটা সুবিধা কি যে আমার মেসেজটা ডিলিট হবে না। যেমন আমার হার্ড ডিস্কে যদি কোনো কিছু ক্র্যাশ করে কখনো, তো যা ডাটা আছে সব শেষ। কিন্তু ক্লাউড কম্পিউটিং এ এই ভয়টা নাই যে আপনার স্টোরেজ একদম ফাঁকা হয়ে যাবে, এই ভয়টা নাই। যেমন আমাদের ড্যাফোডিলের যে ড্রাইভটা আছে, ঠিক আছে, ড্রাইভে কিন্তু সবাইকে মোটামুটি 10 থেকে 15 জিবি করে দেওয়া হয়েছে, রাইট? ম্যাম এখন আপনারা সবাই আনলিমিটেড। আনলিমিটেড করছে? আচ্ছা আমি এটা জানতাম না। তো দেখেন আমি দেখাই, ড্রাইভে যাই, আনলিমিটেড। এখন আনলিমিটেড করে দিছে। ওকে, আমি এটা জানতাম না এখনো। তা আগে ছিল যেমন 10 থেকে 15, যেখানে আমার মাত্র 13.8 জিবি ইউজ হয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এরকম আমাদের যে স্টোরেজটা আছে সেই স্টোরেজটা আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি। আমাদের এই ফাইলটা স্টোর থাকবে, ব্যাকআপ থাকবে। তো আমাদের ইভেন ডিলিট করলেও সেখানে আবার 30 দিন পর্যন্ত সেটা আবার কি করা যায়, আনডু করা যায়। এটাও একটা সুবিধা আছে। তো এই ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে, যেমন আপনাদের এই টোটাল ক্লাসের রেকর্ডিংটা আমি কি করতেছি আপনাদের সবার সাথে শেয়ার করতে পারতেছি, আমার ড্রাইভে রাখা আছে। তো সেই স্টোরেজ থেকে আপনাদের সবার সাথে আমি শেয়ার করে দিতে পারতেছি, আপনারা সবাই অ্যাক্সেস করতে পারতেছেন। এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর ওয়ান অফ দ্য মানে গ্রেট এক্সাম্পল। বলেন। জি আচ্ছা ঠিক আছে। তো ক্লাউড কম্পিউটিং এর মানে করার জন্য আপনাদের দুইটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে কম্পিউটার আর একটা হচ্ছে ইন্টারনেট। আর কিছু দরকার নেই। আপনি কম্পিউটার ইন্টারনেট থাকলে পৃথিবীর যে কোনো জায়গা থেকেই মানে আপনার স্টোরেজ পাবেন, তারপরে সফটওয়্যারের ফ্যাসিলিটিস পাবেন, আরো বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে ক্লাউড, সেগুলোও পাবেন। আচ্ছা এবার দেখেন ক্লাউড কম্পিউটিংকে নর্মালি আপনার প্রধান তিনটা যদি ভাগ করতে বলি তাহলে এই তিনটা হবে প্রধান তিনটা ভাগ, ঠিক আছে। বাকিটা তো আছেই, কিন্তু আমাদের সবগুলোই জানতে হবে। আমি আগে প্রধান তিনটা ভাগের কথাই বলি। যে ধরেন এই প্রধান তিনটা ভাগের মধ্যে সর্বপ্রথম আসে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ওকে, এই ক্লাউড কম্পিউটিংটা নর্মালি আপনার ছোট যে ফার্মগুলো আছে, ঠিক আছে, সেই ছোট ফার্মগুলোকে সার্ভিস প্রদান করে, যে তাদের অ্যামাউন্ট কম, তারা ওই পরিমাণ ফ্যাসিলিটিস যাতে পায়, কম অ্যামাউন্টে যতটুকু ফ্যাসিলিটিস দেওয়া সম্ভব এর থেকে বেশি নর্মালি দেয়, যাতে এই ফার্মটা কি করতে পারে, গ্রো করতে পারে। ধরেন আপনারা একটা ফ্রেন্ড মিলে একটা মাত্র একটা ফার্ম খুললেন, তখন আপনারা করতে পারেন কি এই ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস এই টাইপটায় আপনারা হেল্প পাবেন। আপনাদের যতটুকু আপনারা পে করবেন সেই অনুযায়ী তার থেকে বেশি আরো ফ্যাসিলিটিস পাবেন, সফটওয়্যারের হেল্প পাবেন, স্টোরেজের হেল্প পাবেন, এছাড়া আরো অনেক সার্ভিস আছে। এরপর হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। তো এই সার্ভিসটার ক্ষেত্রে কি হয় যে সফটওয়্যার স্ট্যাক রেডি অ্যাপ্লিকেশন ইউজ ভায়া ইন্টারনেট। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সফটওয়্যারের হেল্প পাবেন, ঠিক আছে। সফটওয়্যার আপডেট করতে পারবেন, আপনি সফটওয়্যার কিনতে পারবেন, এছাড়া যেগুলো ফ্রি সফটওয়্যার আছে সেগুলো ইউজ করতে পারেন। যেমন ধরেন এই যে ডাটাবেস সার্ভার। ওয়েল এখন যদি বলি যে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস এই টাইপটা নর্মালি হচ্ছে বড় কোনো কোম্পানির জন্য, যারা কি করে আপনার সফটওয়্যারটাকে মানে কিনে ইউজ করে, তাদের জন্য হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এটা নর্মালি বড় কোম্পানিগুলা তারা যতটা পে করে সেই অনুযায়ী আপনার ফ্যাসিলিটিস পায়। এটা আমাদের মানে ছোট কোনো ফার্মের জন্য না।
আচ্ছা, অপরদিকে পাবলিক, প্রাইভেট আর হাইব্রিড ক্লাউডের ব্যাপারটা এবার বলি। পাবলিক ক্লাউডটা হচ্ছে আপনার এই স্টোরটা আপনার সবার জন্য উন্মুক্ত। মনে করেন বাংলাদেশের 17 কোটি মানুষই এই ক্লাউডটা ইউজ করতে পারবে, তাদের যদি ইন্টারনেট আর কম্পিউটার থাকে। ঠিক আছে, এই স্টোরটা ধরেন সরকার থেকে বলে দিল সবাইকে আমি 5 জিবি করে দিয়ে দিলাম, স্টোরেজ দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা সবাই এটা ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে পাবলিক ক্লাউড, যেটা আমি কি করতে পারবো, ইন্টারনেটের মাধ্যমে ইউজ করতে পারবো। আর অবশ্যই সেটার জন্য আমার পে করতে হবে পাবলিক ক্লাউড ইউজ করার সময়। যে আমি যতটুকু স্টোরেজ, যেমন 5 জিবি করে সরকার দিয়ে দিচ্ছে, তো আমি এই 5 জিবির জন্য যতটুকু পেমেন্ট আসে সেই পেমেন্টটা আমি দিয়ে দেব। অপরদিকে প্রাইভেট ক্লাউড, প্রাইভেট ক্লাউড বলতে এখানে বোঝায় হচ্ছে যে ধরেন ড্যাফোডিলের আমরা সবাই আছি, তো আমরা একটা টোটালি একটা প্রাইভেট নেটওয়ার্কে আছি। আমরা আমাদের যে স্টোরেজ গুলো আছে সেগুলো কি করতে পারতেছে, ড্যাফোডিল কিন্তু এক্সেস করতে পারতেছে। আমাদের এই যে পার্সোনাল সবার যে স্টোরেজ 15 জিবি আনলিমিটেড জিবি যাই আছে সবকিছুই কিন্তু ড্যাফোডিল আসলে এক্সেস করতে পারতেছে। তো খুব কনফিডেন্সিয়াল ডাটা আপনি যদি না পারেন তো রাখেন না। এই কারণবশত যে এখানে ড্যাফোডিলের রাইট আছে যে সে এই সবকিছু দেখতে পারবে। তো প্রাইভেট ক্লাউডটা নরমালি যে আলাদা আলাদা প্রাইভেট কোম্পানির জন্য হয়, যেমন ড্যাফোডিলের জন্য ড্যাফোডিলের আলাদা, ইউআই এর জন্য ইউআই আলাদা, এছাড়া আপনার ধরেন অন্যান্য ভার্সিটির জন্য আলাদা, বা কোনো একটা মাল্টিনেশনাল কোম্পানি তাদের জন্য আলাদা 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 ক্লাউড। সেখান থেকে কি হয় যে আপনার সব, যেমন আমাদের এই ড্যাফোডিলের এই ক্লাউডটার থেকে কি করতে পারে, ফ্যাকাল্টি মেম্বার যারা আছে তারা এখান থেকে স্টোর মানে হেল্প পাচ্ছে, সার্ভিস পাচ্ছে, আপনারা এখান থেকে সার্ভিস পাচ্ছেন, তারপরে যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তারা সার্ভিস পাচ্ছে, মানে অলদো সবাই কিন্তু এটা অ্যাক্সেস করতে পারতেছে, বাট তাকে অবশ্যই কি ড্যাফোডিলের হতে হবে। ওকে, আবার দেখেন হাইব্রিড ক্লাউড। হাইব্রিড ক্লাউডটা কি, যেমন কিছু পাবলিক আর কিছু প্রাইভেট যদি আমি মিক্স করে একটা ক্লাউড বানাই, তো সেক্ষেত্রে এটা হবে হাইব্রিড ক্লাউড। তো ধরেন আমি কোনো একটা ড্যাফোডিল কোনো একটা সফটওয়্যার লঞ্চ করলো, সেটা আপনার পাবলিক মানুষের মানে কিছু সাধারণ জনগণের জন্য, তো সেই ক্ষেত্রে তারা একটা হাইব্রিড ক্লাউড গঠন করে, যে ড্যাফোডিল এখানে হস্তক্ষেপ করতে পারবে, আবার পাবলিক যে নর্মালি জেনারেল পিপল যারা ড্যাফোডিলের সাথে অ্যাডজাস্ট নাই তারাও সেই ক্লাউডের পার্টিসিপেট করতে পারবে। সেটা হচ্ছে আপনার হাইব্রিড ক্লাউড। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং এর ব্যাপারটা আপনারা কি বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর ডায়াগ্রামটা দেওয়া আছে, যে আমি এখানে ক্লাউড কম্পিউটিং কি কি ফ্যাসিলিটিস পাই, একটা স্টোরেজ পাই, ভার্চুয়াল মেশিন পাই, তারপরে ক্লাউড ম্যানেজমেন্ট সার্ভিসেস গুলো আমরা নিতে পারি। কি হয়, আমার ইন্টারনেট থাকলে যথেষ্ট, আমি বাকি সবকিছু এমনি কাজ করতে পারি। ওকে, আমরা এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। আচ্ছা, রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটা আসলে কি? রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এটা ওয়ান কাইন্ড অফ অপারেটিং সিস্টেম। এটা কি করে, এটার ক্যাপাবিলিটি হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কিছু নিয়ম কানুন ফলো করে সেই নির্দিষ্ট কাজগুলো করবে। সবকিছুর জন্য কিন্তু রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ইউজ করা হয় না, কিছু স্পেসিফিক অনলি কাজের জন্যই আপনার রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটা ইউজ করতে হয়। যেমন ধরেন আপনার যারা ওই যে এরোপ্লেন ট্রাফিক সিগন্যালে যারা ট্রাফিকিং এ আছে, ঠিক আছে, এয়ার ট্রাফিকে যারা আছে, তারা নরমালি রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটা ইউজ করে। কেন দেখেন, এখন প্রত্যেক মিনিট ওইখানে এয়ার ট্রাফিকে আপনার প্রত্যেক মিনিটের সেকেন্ডের ইনফরমেশন কিন্তু ইম্পর্টেন্ট। একটা ধরা বাঁধা নিয়মের মধ্যে সেই ইনফরমেশনটা কিন্তু আমার কালেক্ট করতে হয়। এই কারণবশত তারা নরমালি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ইউজ করে। তো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম একটা ফিক্সড টাইমের মধ্যে, ফিক্সড টাইম কনস্ট্যান্ট, ফিক্সড টাইমের মধ্যে আপনার কাজগুলো সম্পন্ন করে থাকে। কারেক্ট অপারেশন অনলি ইফ দ্য কনস্ট্যান্ট মিন, আপনার এই নিয়ম কারণগুলো যদি সঠিকভাবে হয় তখন এই অপারেশনটা আসলে সাকসেসফুল হয়। যেমন ধরেন আমরা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের জন্য ইউজ করি, যেমন সায়েন্টিফিক এক্সপেরিমেন্টে কি হয় যে আপনার প্রত্যেক সেকেন্ড কিন্তু আসলে কাউন্ট করতেছে। কোনো ধরনের এক্সপেরিমেন্ট আমরা যে 90-এ থাকতে এক্সপেরিমেন্ট গুলো করছিলেন, দেখছিলেন না যে প্রত্যেক সেকেন্ডে আসলে কত হিসাব হলো সেটা আমরা লিখে রাখতেছি, যে কোনো একটা গোলক 1 সেকেন্ডে যায় এতখানি, 2 সেকেন্ডে কতখানি, আমরা প্রত্যেক সেকেন্ডের কিন্তু হিসাব রাখতাম। তো রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে একই, যে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট গুলো যখন করে তখন রিয়েল টাইম ওএসটা ইউজ করে। তারপরে মেডিকেলের জন্য এক একটা সেকেন্ড ইম্পর্টেন্ট। এবার চিন্তা করেন যে
যারা ওই যে ইসে থাকে আইসিইউতে থাকে তাদের জন্য এক একটা সেকেন্ড কি পরিমাণ মূল্যবান। আচ্ছা, এবার একটা মজার কথা বলি, বলেন তো র্যাব না সরি আর্মি আর বাংলাদেশের পুলিশ, ঠিক আছে, এই দুটার মধ্যে কি পার্থক্য জেনারেলি বলেন। বাংলাদেশের পুলিশ আর র্যাব কি পার্থক্য? আর্মি আলাদা একটা স্বতন্ত্র বাহিনী, আর র্যাব হচ্ছে বাংলাদেশ সরকারের অধীন একটা বাহিনী। আচ্ছা, সুদীপ তো ইন্টারনাল এক্সটার্নাল কি বোঝাতে চাইছেন? আচ্ছা সুদীপ্ত দাস, আপনি শুধু ইন্টারনাল এক্সটার্নাল লিখছেন, বাট কোন ব্যাপারে ইন্টারনাল এক্সটার্নাল বোঝাচ্ছেন আমি বুঝি নাই। পুলিশকে ইন্টারনাল এক্সটার্নাল এটা ও বলতে আচ্ছা 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 ঠিক আছে। ধরেন র্যাব একদম কি যে আপনার যদি বলে যে কেউ র্যাবে কি এক্সাম দিছেন? আচ্ছা, যেমন আমার একটা ফ্রেন্ডের কাছে আমার গল্প শোনা আর কি, তো ও র্যাবের জন্য মানে র্যাবের তো বিভিন্ন এক্সামের টাস্ক হয়, তো ওদের একটা নির্দিষ্ট টাইম ধরা বাঁধা থাকে যে সন্ধ্যা 6টা বাজে নাস্তা মানে নাস্তা 6টা থেকে 6টা 5 এর মধ্যে যদি আপনি নাস্তা খাইতে পারেন তো ঠিক আছে, না খাইতে পারলেন আপনার নাস্তা নাই। সবসময় একটা মানে ইউনিফর্ম পরে থাকতে হবে, যে কাজ দিবে সেটা সময়ের মধ্যে করতে হবে, নিয়ম কানুন ফলো করে করতে হবে। তো এই ধরনের নিয়ম কানুনগুলো কিন্তু আপনার নরমালি আর্মিরা ফলো করে। ইভেন যখন বাংলাদেশে আর্মি নামায় দেয় তখন মানুষ কিন্তু এমনি সোজা হয়ে যায়। এর আগে শুনেছিলাম যে আপনার রিক্সায় যদি 3 জন ওঠে এক কান ধরে উঠবস করায়। দেখছেন আপনারা কেউ এই কাহিনী করছে যে আর্মি? আচ্ছা, তো র্যাব হচ্ছে আর্মি হচ্ছে এরকমই যে আপনার একদম নিয়ম কানুন মেনে একটা সঠিক টাইমের মধ্যে কাজগুলো সম্পন্ন করে। অন্যদিকে এবার বাংলাদেশের পুলিশের কথা বলি। বাংলাদেশের পুলিশ কখনো কোনো কাজ নিয়মের মধ্যে করবে না, ঠিক আছে। তারপরে কি তাদের কোনো নিয়ম কানুন নাই, তারা নিজেরাই নিয়ম কানুন বানায়, তারা কোনো নিয়ম কানুন ফলো করে না। তাহলে র্যাবেদের চাকরি চলে যাবে এই মনে হয় এরা এরকম করে ম্যাম। আচ্ছা, আর সেটাই তো, এইটাই হচ্ছে হার্ড রিয়েল টাইম সিস্টেম আর সফট রিয়েল টাইম সিস্টেমের মধ্যে পার্থক্য। হার্ড রিয়েল টাইম সিস্টেম আর্মি, ঠিক আছে, তারা কি করে একটা ক্রিটিক্যাল টাস্ক কমপ্লিট করে অন টাইম, তাদের যেই টাইমটা তাদের জন্য বরাদ্দ করা সেই টাইমের মধ্যেই সেই কাজটা কমপ্লিট করে, ক্রিটিক্যাল টাস্কগুলো করে, ঠিক আছে, নির্দিষ্ট নিয়ম কানুন সবকিছু ফলো করে। ইন হার্ড রিয়েল টাইম সিস্টেমের একটাই ল্যাকিংস হচ্ছে এখানে কোনো আপনার মানে মেমোরি থাকে না, ঠিক আছে, মানে যেখানে আপনি সেকেন্ডারি স্টোরেজ যেটা বলে মেমোরি, সেই মেমোরিটা থাকে না বা থাকলেও খুব কম। আর এটার মধ্যে ভার্চুয়াল মেমোরিও থাকে না, সবকিছু থাকে রোমে। কারণ আমি বললাম যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটা কি হচ্ছে যে আপনার টাইম টু টাইম সবকিছু আমার দেখতে হচ্ছে, আমার এটা ডাটা স্টোর করার খুব বেশি প্রয়োজন হয় না, এই জন্য এটা রাখেও না। রোমের মাধ্যমে রোমে আমরা কোন ডাটাগুলো রাখি যেটা আমার ইনস্ট্যান্টলি দরকার পড়তেছে বা কাজ করতেছি। তো এটাই হচ্ছে হার্ড রিয়েল টাইম সিস্টেম, যেটা টাইমের মধ্যে নিয়ম কানুন ফলো করে কাজগুলো করবে। যেমন ধরেন যদি আমি বলি মিসাইল ট্র্যাক করতেছে, ঠিক আছে, ধরেন আপনারা সবাই মিলে মিসাইল লঞ্চ করলেন, এবার এটা কোন জায়গায় আছে সেটা তো আপনার দেখতে হবে। আপনার মিসাইল কি এখন ধানমন্ডি ক্রস করছে নাকি আসলেই আপনারা যেখানে লঞ্চ করছেন ওইখানেই পড়ে রয়েছে। প্রত্যেকটা খবর আপডেট পাওয়ার জন্য কি করতে হবে, আমার রিয়েল অপারেটিং সিস্টেমটা ইউজ করতে হবে। এয়ার ট্রাফিকেও নর্মালি এই হার্ড রিয়েল টাইম সিস্টেমটা ইউজ করা হয়। অপরদিকে সফট রিয়েল টাইম সিস্টেমের কথা বলি, বাংলাদেশের পুলিশ তারা একটু নিয়ম কানুন কম ফলো করে, তারা হেলে দুলে কাজকর্ম করে নর্মালি, তবে প্রায়োরিটি দেয় যে কাজটার প্রায়োরিটি সেটা অন টাইমে কমপ্লিট করে। যেমন ধরেন বাংলাদেশের পুলিশ যত হেলে দুলে কাজ করুন, এখন ধরেন ধানমন্ডিতে প্রধানমন্ত্রী আসলো, কি করবে বলেন? সবাই ফুটপাত দিয়ে হাঁটতে দিব না, ওই সময় তারা প্রচুর অ্যাক্টিভ। হ্যাঁ, আমার একদিন ধৈরা ভার্সিটির ভিতরে ঢুকাই দিয়েছে, আমি বাসায় যেতে নিছি না, এখন বাসায় যেতে দিব না বলে, ঠিক আছে, আমার নিয়ে আধা ঘন্টা আটকে রাখছে যে না আপনি চা কফি যা মন চায় খান। হ্যাঁ, তো হ্যাঁ তো এটাই হচ্ছে এই যে প্রায়োরিটি, যখন এই যে প্রধানমন্ত্রী তাদের প্রায়োরিটি কাজ, এই সময় তারা সুপার অ্যাক্টিভ, তখন তারা সুপারম্যান হয়ে যায়। তো আর সফট রিয়েল টাইম সিস্টেমের ক্ষেত্রে একই, যখন আপনার কোনো কাজ প্রায়োরিটি দেওয়া হয় তখন সেই কাজটা ঠিক সময়ে কমপ্লিট করা হয়। সফট রিয়েল টাইম সিস্টেমের এই যে অ্যাডভান্টেজ একটা আছে যে এটার আবার সেকেন্ডারি মেমোরিটা থাকে। তো নর্মালি আমরা সফট রিয়েল টাইম ইউজ করি কোথায়? অ্যাডভান্স সায়েন্টিফিক প্রজেক্টে, তারপরে মাল্টিমিডিয়ায়, ভার্চুয়াল রিয়েলিটিতে, এই ধরনের কাজগুলোতে আমরা নর্মালি সফট রিয়েল টাইম সিস্টেম ইউজ করি। আচ্ছা, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই দুটোর ডিফারেন্সটা একটু মনে রাখবেন।
আচ্ছা, কোশ্চেন আছে কারো? না ম্যাম, এটা ক্লিয়ার। আচ্ছা, এবার ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায় বলেন তো? ভাগাভাগি, কোনো কাজগুলোকে ডিভাইড হ্যাঁ, করে দেওয়া। ভাগাভাগি করে দেওয়া। তো ডিস্ট্রিবিউশনের কাজটাই হচ্ছে যে আমি সবকিছু ভাগাভাগি করে দেব। এখন নরমালি আপনি একটা জিনিস চিন্তা করেন, ধরেন পুরো বাংলাদেশের মধ্যে একটাই ব্যাংক আছে, ঠিক আছে, ঢাকায় সেই প্রতিষ্ঠিত ব্যাংক আছে। এখন সবাই যদি তাদের টাকা পয়সা ওই একটা ব্যাংকে জমা দিত, তাহলে বলেন তো আপনার সিরিয়ালটা কবে হইতো? আপনার না হইলো 1 বছর আগে সিরিয়াল দিয়ে রাখতে হইতো যে এই দিন আমি টাকাটা জমা দিব। এখন কি হয়েছে যে ধরেন আমার ব্যাংকগুলা ছড়ায় ছিটায় দেওয়ায় যার যার জেলার মধ্যে একটা করে ব্যাংক আছে। তো এই ক্ষেত্রে সুবিধাটা কি হয়েছে, আমি সেখান থেকে আমার টাকা জমা দিতেছি, কিন্তু নরমালি টাকা জমা দিতেছি, আমার কিন্তু সুবিধা হচ্ছে। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমটা এরকমই, যেটা মাল্টিপল সেন্ট্রাল প্রসেসর থাকে টু সার্ভ মাল্টিপল রিয়াল অ্যাপ্লিকেশন এন্ড মাল্টিপল ইউজার। ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সব দিকে ছড়ানো থাকবে, সব ডিস্ট্রিবিউট করা থাকবে, যার যার মতো করে সে ইউজ করতে পারবে, মাল্টিপল ইউজারও থাকবে। যেমন প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু অনেক ইউজার আছে, ঠিক আছে, প্রত্যেকটা ব্যাংকই ওই ব্যাংকের সেবাগুলো নিতে পারতেছে, সার্ভিসগুলো নিতে পারতেছে। আবার মেইন ব্যাংক থেকে বাকি ব্যাংকগুলোর মধ্যে কিন্তু বাকি সার্ভিসগুলো প্রোভাইড করা আছে। মানে টোটাল কথা হচ্ছে ডিস্ট্রিবিউট করা। তো সেই ক্ষেত্রে কি হয়, ডাটা প্রসেসিং জব আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য প্রসেসর অ্যাকর্ডিং যে আসলে তারা লোন প্রোভাইডটা খুব ভালোভাবে করতে, তারা সুন্দর করে মর্গেজটা সুন্দরভাবে লিখতেছে, তারা সবকিছু ডাটাগুলা সুন্দরভাবে নিতেছে। তো আমি ওই ব্যাংকে দায়িত্ব দিলাম যে ঠিক আছে, যত ধরনের ঋণের কাজ আছে সব ঋণের কাজ আপনারা করবেন। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমও একই ধরনের কাজ করা হয়, যে যে কাজটা পারফর্ম করতে পারবে তাকে ওই কাজটাই অ্যাসাইন করে দেওয়া হয়। তো নরমালি ডিস্ট্রিবিউশনের এই একটা অ্যাডভান্টেজ একটা না, অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। এখন ধরেন নরমালি যদি আপনি একটা ব্যাংকে টাকা সবাই মিলে জমা দিতে, তাহলে কি হতো, আপনার যে মেইন ব্যাংক তার উপর সেই রকম পরিমাণ লোড থাকতো যে সে অলওয়েজ ব্যস্ত, 24 ঘন্টার জায়গায় মানে 24 ঘন্টা ব্যস্ত। কিন্তু এখন ডিস্ট্রিবিউট হওয়ার কারণে কি হয়েছে, প্রত্যেকটা ব্যাংক শেয়ার করে তাদের লোডটা নিতেছে। তো রিডাকশন অফ লোড অন হোস্ট কম্পিউটার। এছাড়া কি হতেছে, রিডাকশন অফ ডিলে ইন ডেটা প্রসেসিং। আপনিও কি করতেছেন, যাইতেছেন আপনার টাকাটা জমা দিতেছেন, জমা দিয়ে আবার চলে আসতেছেন, আপনার কিন্তু প্রসেসটা ডিলে হচ্ছে না। এখন বাংলাদেশে একটা ব্যাংকই যদি থাকতো, আপনি চিন্তা করেন আপনি সিরিয়াল ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছেন, আপনার ডেটাটা প্রসেস করতে কত টাইম নিত। On the other hand, speed of the exchange of data with another via electronic mail, it is speed up হয় যে exchange of data with another electronic mail। মানে মেইলের মাধ্যমে আমরা কি মানে একটা ইলেকট্রনিক মেইল বলতে বোঝাচ্ছে যে আমরা ডাটাটা মানে একটার সাথে আরেকটা শেয়ার করতে পারতেছি। আবার if one site fails in a distribution system, the remaining sites can potentially continue operating। ধরেন একটা ব্যাংক কোনো কারণে তাদের অফ করে দিছে, এর মানে কি বাংলাদেশের সব ব্যাংক অফ হয়ে যাবে? না, বাকি সব ব্যাংকগুলো কিন্তু সচল আছে। তো একটার যদি কোনো প্রবলেম হয় ডিস্ট্রিবিউশনে, হয়তো তার ইউজাররা এফেক্টেড হবে, বাট বাকি সবগুলো আবার তার তার যার যার মতো কাজ করতে পারবে। এটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন অপারেটিং সিস্টেমের একটা মানে একটা না, অনেকগুলোই সুবিধা। আচ্ছা, এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? ইয়েস নো বলেন, নাকি আমার কথা বোঝা যাচ্ছে না? না ম্যাম, আমার তো সমস্যা নাই, বাকি আচ্ছা, সবার। আচ্ছা, বাকি সবাই বুঝে গেছে। আচ্ছা, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, এটা আপনাদের কাছে বহুল পরিচিত হচ্ছে ল্যান, ম্যান আর ওয়ান। এই ব্যাপারে তো সবাই জানেন, বলেন তো ল্যান, ম্যান, ওয়ান কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, আর মেট্রোপলিটন। মেট্রোপলিটন আচ্ছা, ঠিক আছে। হচ্ছে আচ্ছা, ঠিক আছে, খাদিজা বলেছে ল্যান, ম্যান, ওয়ান। আচ্ছা, ল্যানটা কি বলেন তো নরমালি? লোকাল যেটা ইউজ করি, সবাই যার যার বাসায় যা কাজ করতেছেন ইউজ করতেছেন, একটা রাউটার দিয়ে সবাই একটা নেটওয়ার্কের মধ্যে আছে, এটাই হচ্ছে ল্যান। বা একটা বিল্ডিং এর মধ্যে সবাই ধরেন একটা নেটওয়ার্ক ইউজ করতেছেন, সেটাই হচ্ছে ল্যান। এখন ওয়াইড স্পেস, যেমন ধরেন ড্যাফোডিল একটা ওয়াইড ম্যান, ড্যাফোডিলটা হচ্ছে ম্যান,
যে ড্যাফোডিল এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং, সব বিল্ডিং মিলে একটা নেটওয়ার্ক। আর ওয়ানটা হচ্ছে কি যে একদম সমগ্র দুনিয়া। তো এটি হচ্ছে আপনার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, যেখানে কি করবে একটা যে রানস অন এ সার্ভার থাকবে এবং প্রোভাইড সার্ভার দ্য ক্যাপাবিলিটি টু ম্যানেজ ডাটা, ইউজার, গ্রুপ, সিকিউরিটি, অ্যাপ্লিকেশন। মানে মোট কথা আপনি আপনার ডাটা কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন, কোনো নির্দিষ্ট গ্রুপে শেয়ার করতে পারবেন, সবার সাথে শেয়ার করতে পারবেন, মেসেজ রিসিভ করতে পারবেন, সেন্ড করতে পারবেন। নেটওয়ার্কের বিভিন্ন যে ফ্যাসিলিটিস গুলো আছে সেই সবকিছুই আপনারা এখানে পাবেন। তো নরমাল টিপিক্যালি লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ল্যান। এটা একটা প্রাইভেট নেটওয়ার্ক যেটার সাথে আমরা কি করতে পারি, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারি। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। যেমন আমরা এবার ওপেন সোর্স অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করতেছি, নাম কি ম্যাম? উবুন্টু। উবুন্টু। হ্যাঁ, লিনাক্স, উবুন্টু। তো আমরা এটা নিয়ে কাজ করতেছি। এই লিনাক্সের সুবিধাটা কি, আমি আমার ওপেন সোর্স বলে এটার কোডগুলো আমাদের সবার কাছে আছে, আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে যেভাবে ইচ্ছা ইউজ করতে পারতেছি। তো এটাই হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যেটার মধ্যে আপনার ওই যে কপি লেফট, কোনো কপিরাইট নাই, আপনার বিভিন্ন যে নিয়ম কানুন সবকিছু থেকে আপনার এটা মুক্ত, ঠিক আছে। কপি প্রোটেকশন আছে, কাউন্টার টু কপি প্রোটেকশন, ডিজিটাল রাইট আছে। তো ধরেন সোজা কথা হচ্ছে আপনার এটা যত ধরনের নিয়ম কানুন আছে সব নিয়ম কানুন থেকে মুক্ত, এটা ফ্রি, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে ইউজ করবেন। যেমন ধরেন যেমন GNU লিনাক্স, BSD ইউনিক্স, তারপরে ম্যাক ওএস ইনক্লুডিং কোর অফ ম্যাক OS X, তারপরে এছাড়া আরো অনেক কিছু আছে, ক্যান ইউজ VMM লাইক VM ওয়্যার প্লেয়ার, এই ধরনের। তো আমরা সবার আগে যেই আমাদের এক্সাম্পলটা চোখে পড়ে সেটা হচ্ছে লিনাক্স। যে লিনাক্সের মধ্যে আমার যে ফ্যাসিলিটিস গুলো পাই সেগুলো, এখানে এগুলো পড়ার তেমন কিছু নেই, জাস্ট লিনাক্সের কথাটা মাথায় রাখেন তাইলেই চলবে। ওয়েল, এন্ড অফ আওয়ার চ্যাপ্টার। আমাদের চ্যাপ্টার 1 তাহলে কমপ্লিট হয়ে গেল। এখন এই চ্যাপ্টার রিলেটেড আজকে যেটা পড়ালাম বা লাস্ট ক্লাসে যা পড়ানো হয়েছে তা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে? নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু রিভিউ করে দেই আপনারা এই চ্যাপ্টার থেকে কি কি পড়বেন, স্পেশালি ফর এখন কুইজের, যেহেতু কুইজের জন্য বলি। আর ট্রাই করবেন একটু ডেপথে পড়ার, কারণ আমাদের যেহেতু অনলাইন এক্সামটা হবে তো নরমালি একটু ডেপথে পড়লে আপনাদের জন্য অ্যান্সার করতে ভালো। এখান থেকে পড়বেন অপারেটিং সিস্টেম কি, এটার গোলস, তারপরে এই পেজটা পড়বেন নরমালি আপনার হচ্ছে 1 নম্বরের কোশ্চেন অথবা MCQর জন্য। এখান থেকে ছোট ছোট কোশ্চেন যেমন হ্যান্ডহেল্ড কম্পিউটার এর প্রবলেমটা কি, এটা রিসোর্সফুল, অপটিমাইজ ফর ইউজেবিলিটি এন্ড ব্যাটারি লাইফ। তো এই ধরনের কিছু ছোট কোশ্চেনের জন্য এখানে এই দুটা সংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনাদের মিডে আসে, ফাইনালেও আসে। জি ম্যাম, এমসিকিউ ভালো ম্যাম। হ্যাঁ অবশ্যই এমসিকিউ ভালো, কিন্তু আসলে আপনারা তো ইন্টারনেটে এক্সাম দিচ্ছেন এই কারণে একটু না, আমি এমসিকিউ কোশ্চেন করবো, ঠিক আছে, আপনাদের এমসিকিউ কোশ্চেন করবো। আচ্ছা কোশ্চেন নিয়ে আমরা পরে আলাপ করি, আগে এটা দেখি শেষ করি। আলহামদুলিল্লাহ। তারপরে এখান থেকে পড়বেন কার্নেল, তারপরে আমরা পড়বো হচ্ছে ফার্মওয়্যার, এটা কোথায় কি কাজ করে সেভ করা হয়। আচ্ছা ইন্টারাপ্ট, এখান থেকে ছোট ছোট কোশ্চেন গুলো দেখবেন যে আইও ডিভাইস কার সাথে কোকারেন্টলি ইউজ করে, যেমন সিপিইউর সাথে, এমসিকিউর জন্য। ট্র্যাপ এক্সেপশন, এই দুটো মাথায় রাখবেন। পোলিং ভেক্টর, পোলিং আর ভেক্টর। একটা অপারেটিং সিস্টেমটা কি, এটা ল্যাকিংস কি কি। এছাড়া পড়বেন এখান থেকে মাল্টি প্রোগ্রামিং, মাল্টি শেয়ারিং, জব স্কিডিউলিং কি, যেমন ওয়ান জব সিলেক্টেড এন্ড আনাদার জব ভায়া জব স্কিডিউলিং। এখানে 4টা লাইন আছে দেখবেন, এই 4টা লাইন এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কমন করতে পারে। কোশ্চেন ফাঁস করে দিলাম, এটা কি ঠিক হলো? আচ্ছা মাল্টি প্রোগ্রামিং, তারপরে হচ্ছে মাল্টি শেয়ারিং, এটা আমি আজকেও আবার বললাম, অবশ্যই এটা ডিফারেন্সটা পড়বেন, যে যত সুন্দর করে এই ডিফারেন্সটা লিখতে পারবেন বা ফুটায় তুলতে পারবেন তার জন্য তত ভালো। এখান থেকে হচ্ছে ডুয়েল মোডের কথাটা অবশ্যই পড়বেন। ডুয়েল মোডটা কি, এটার কাজ কি, যখনই ডুয়েল মোডের কোশ্চেন থাকবে, এটা ডুয়েল মোডের কোশ্চেন মানে কিসের জন্য, আমাদের
কুইজের জন্য হয়তো বা আমি এত বড় করে এক্সপ্লেন করতে বলবো না, কিন্তু যদি আপনাদের মিডে আসে, মিডে ট্রাই করবেন এখানে যে ডায়াগ্রামটা আছে ডায়াগ্রামটা সহ এটা এক্সপ্লেন করা, তাহলে আপনাদের জন্য এটা পজিটিভ একটা সাইন। ঠিক আছে, কিন্তু আপনাদের যদি কুইজের কোশ্চেন আসে কুইজের কোশ্চেনে এই ডায়াগ্রাম দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখান থেকে পড়বেন ক্লাউড কম্পিউটিং, এটা টাইপস গুলো পড়বেন, এটা অবজেক্টিভস এর জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য। এছাড়া রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কি, এটার এক্সাম্পল গুলা, হার্ড রিয়েল টাইম সিস্টেম আর সফট রিয়েল টাইম সিস্টেমের মধ্যে ডিফারেন্স, যত ধরনের ডিফারেন্স আছে যেমন মাল্টিটাস্কিং, মাল্টি শেয়ারিং, টাস্কিং আর মাল্টি প্রোগ্রামিং এর মধ্যে ডিফারেন্স, হার্ড আর সফট রিয়েল টাইম ডিফারেন্স। এছাড়া ওই আরেকটা ছিল সম্ভবত, খেয়াল নাই। আচ্ছা যাই হোক, তারপর ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমটা কি, এটার অ্যাডভান্টেজ গুলা একদম সুন্দরভাবে লিখবেন। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমটা কি, এটার মাধ্যমে আমরা কি কাজ করতে পারি, এটার অ্যাডভান্টেজ কি কি। ওপেন সোর্স এটা তেমন কিছু নাই, এটা জাস্ট আপনারা মনে রাখেন যে ওপেন সোর্সটা কি, আসলে ওপেন সোর্সটা কি, ক্লোজ সোর্সটা আর কিছু না। জি ম্যাম, তা তো আমরা শিখতে পারলাম না। কি শিখতে পারলেন? আমার বুঝিনি। কি কারণে ম্যামকে বলো। কে বললেন? আমি কিছু বুঝতে পারি না, কি বললেন উনি? আচ্ছা, একটু আগে কথা বললো কি, আমি শুনি নাই সত্যি তার কোশ্চেনটা। উনি কি কোশ্চেন করলেন? আচ্ছা, সামনে মুশকিল। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে এ ব্যাপারে, চ্যাপ্টার 1 নিয়ে? না ম্যাম, মোটামুটি সব ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, মোটামুটি চ্যাপ্টার 1টা আপনাদের বেসিক চ্যাপ্টার, তো এটা চ্যাপ্টারটা বেশি কঠিন না, সোজা। আমরা নরমালি চ্যাপ্টার 3 পর্যন্ত থিওরি পাবো, তারপর চ্যাপ্টার 4 থেকে আবার আমাদের ম্যাথ চলে আসবে। কারণ ম্যাথগুলো যখন করবেন তখন আপনাদের মানে ভালো লাগবে, ম্যাথগুলো খুব ইজি আছে। থিওরি বলে ঝামেলা। হ্যাঁ, থিওরি একটু টাফ আমি জানি, কিন্তু আমি চাই আপনারা মানে ওই যে গাদা গাদা নোট লিখবেন না, ঠিক আছে? টু দা পয়েন্ট লেখা ট্রাই করবেন, আমি টু দা পয়েন্টই হ্যাপি, ঠিক আছে? তো গাদা গাদা নোট লেখার কোনো দরকার নেই। জি ম্যাম। আচ্ছা, এছাড়া আর কারো কোনো কোশ্চেন আছে চ্যাপ্টার রিলেটেড? মেসেজ করছে কেউ? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চ্যাপ্টার 1টা আজকে শেষ করলাম। আমরা চ্যাপ্টার 2 হচ্ছে নেক্সট আপনাদের ক্লাস আছে কালকে, তো কালকে আমরা চ্যাপ্টার 2টা শুরু করব। আপনারা চ্যাপ্টার 1টা একবার রিভিউ করে ফেলেন, যদি কারো কোশ্চেন থাকে তো আমরা দেখব। এছাড়া একটা ডিসকাশন ফোরাম দিয়ে দেব, তো এখানে আপনারা ছোট করে নিজেদের মতো করে অ্যান্সার লিখে দিবেন। আমি 2-1টা কোশ্চেন করতে পারি, নিজেদের মতো করে অ্যান্সার রিপ্লাই করবেন, ওকে ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অ্যাটেন্ডেন্স নেই, রেকর্ডিংটা অফ করে দিই।